খালেক সাহেব চোখ বন্ধ করলেন। প্রবল জ্বরের ঘোরে তিনি বিকট সব দুঃস্বপ্ন দেখতে শুরু করলেন। একটি স্বপ্নে তিনি কাঠের একটা বাক্সে শুয়ে আছেন, তার গায়ে চায়ের পাতা ঢালা হচ্ছে। তিনি বলছেন, শুধু চায়ের পাতায় হবে না, বরফ দিতে হবে। তরু বলল, বরফ দিলে তোমার ঠান্ডা লাগবে বাবা, কর্পূর দিচ্ছি। চা পাতা এবং কর্পূর দিলেই হয়, আর কিছু লাগে না। এখন চোখ বন্ধ রাখো, আমি বাক্সের ডালা বন্ধ করব। হাতুড়ি পেরেক এনেছিস? সাবধানে পেরেক পুঁতবি, হাতে যেন না লাগে। আচ্ছা। তরু বাক্সের ডালা বন্ধ করে দিল। বাক্সটা এখন অন্ধকার। খালেক একটু পরপর পেরেক পোতার শব্দ শুনতে শুনতে গভীর ঘোরে চলে গেলেন। তার ঘোর ভাঙল হাসপাতালে। অপরিচিত একজন তরুণী তার গায়ের চাদর ঠিকঠাক করে দিচ্ছে। খালেক বললেন, কে? তরুণী জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো তরু। তরু বলল, বাবা, একটু কি ভালো লাগছে? খালেক বললেন, ওই মেয়েকে? তরু বলল, সঞ্জুর বোন। সঞ্জুটাকে? জামান সাহেবের স্ত্রীর ছোট ভাই। শালা শব্দটা বলতে খারাপ লাগে বলে স্ত্রীর ছোট ভাই বললাম। খালেক বললেন, জামান সাহেবটাকে? তরু বলল, আমাদের একতলার ভাড়াটে। বাবা, এত কথা বলতে হবে না, রেস্ট নাও। তোমার শরীর যে কতটা খারাপ তুমি জানো না। অজ্ঞান হয়েছিলে 4 ঘন্টা। খালেক বললেন, ওই মহিলা এখানে কি করছে? তরু বলল, সারাক্ষণ তোমার পাশে কাউকে থাকা দরকার। আমি একা তো পারি না, উনি মাঝে মাঝে আমাকে সাহায্য করেন। তার নাম কি? শায়লা। বাবা, প্রশ্ন শেষ হয়েছে? এখন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। খিদে লেগেছে? কিছু খাবে? কমলা রস করে দেব? না। 1 কাপ দুধ খাবে বাবা? কিংবা চিকেন স্যুপ? চামচে করে স্যুপ দেই? খেতে না পারলে খাবে না। খালেক বলল, আচ্ছা দে। তরু বড় চামচে করে স্যুপ খালেক সাহেবের মুখে ধরছে। তিনি খাচ্ছেন। খেতে ভালো লাগছে। টক ঝাল স্যুপ, কোনোটাই বেশি না, টকও না ঝালও না। স্যুপ থেকে ধনিয়া পাতার গন্ধ আসছে, গন্ধটাও ভালো লাগছে। স্যুপ কে বানিয়েছে? তুই? না, শায়লা নামের মেয়েটা বানিয়েছে। খেতে কি ভালো লাগছে বাবা? লাগছে। তোর মাও স্যুপ ভালো বানাতো। এই একটা জিনিসই সে ভালো পারত, 1 গাদা ধনে পাতা দিত। তোর ফট করে বলে ফেলল, বাবা, এই মহিলাকে তুমি বিয়ে করে ফেললে তোমার সেবা যত্ন খুব ভালো হবে। উনি খুব সেবা করতে পারেন। খালেক মেয়ের দিকে তাকিয়ে আছে। তার নিজের মেয়ে এ ধরনের কথা তার বাবাকে বলতে পারে, তা তিনি স্বপ্নেও চিন্তা করেননি। তার উচিত এই মুহূর্তে মেয়ের গালে কষে একটা চড় লাগানো। চড় না দিতে পারলেও কঠিন কঠিন কিছু কথা বলা দরকার। কথা বলার সুযোগ হলো না। শায়লা ঘরে ঢুকেছে, সঙ্গে ডাক্তার। ডাক্তার ব্লাড প্রেশার দেখার জোগাড় করছে। খালেক অস্বস্তি নিয়ে শায়লার দিকে তাকালেন। মেয়েটার রূপবতী, তবে নাক মোটা। তার কপালে কি শুধু মোটা নাকের মেয়ে? খালেক চমকে উঠলেন। এসব তিনি কি ভাবছেন? অসুখে ভুগে কি তার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? সুস্থ মাথায় কেউ তো এরকম ভাবতে পারে না। তরুর লেখা ডায়েরি। পঙ্গু চাচার মানে ওসমান সাহেবের পরামর্শ আমার পছন্দ হয়েছে। ঠিক করেছে ডিটেকটিভ উপন্যাসই লিখব। নির্ভেজাল একজন মানুষ এবং অতি ভালো মানুষ বলা যায়, এমন মানুষের হাতে খুন হয়েছেন 2 জন তরুণী। তারা 2 বোন। ছোট বোনের গর্ভে একটি মেয়ে জন্মায়। মেয়েটিকে ভদ্রলোক অত্যন্ত পছন্দ করেন। এই মেয়েটি হত্যা রহস্যের সমাধান করে। আমি কিছু খোঁজ খবর নেওয়া শুরু করি। বড় মামাকে টেলিফোন করি। তিনি থাকেন রাজশাহীতে, ফিশারিতে কাজ করেন। হঠাৎ আমার টেলিফোন পেয়ে তিনি খুবই অবাক। তরু মা, কেমন আছো গো? আমি ভালো আছি মামা। হঠাৎ টেলিফোন করলে কেন গো মা? একটা ইনফরমেশন জানতে চাচ্ছি। আচ্ছা মামা, আমার মা কিভাবে মারা গিয়েছিলেন? তুই তো জানিস কিভাবে মারা গেছেন। জানি, হার্ট ফেল করেছেন। বাবা ঘুম থেকে উঠে দেখেন তার প্রাণপ্রিয় পত্নী চেগায় পড়ে আছে। এইভাবে কথা বলছো কেন মা? তোমার সমস্যা কি? কোনো সমস্যা নেই। আচ্ছা মামা, বড় খালা কিভাবে মারা গিয়েছিলেন? এসব কেন জিজ্ঞেস করছিস? তিনিও তো হার্ট ফেল করেই মারা গেছেন, ঠিক না? বাবা ঘুম থেকে উঠে দেখেন বড় খালা মরে চেগায় পড়ে আছেন। তরু,
প্রপার ল্যাঙ্গুয়েজ প্লিজ। মামা, তোমাদের কি একবারও মনে হয়নি এই দুইজনের মৃত্যুই স্বাভাবিক না? স্টপ ইট। মামা, এরকম কি হতে পারে না যে বাবা এই দুই মহিলাকেই খুন করেছেন? তোমার আমার কথা ভেবে চুপ করে গেছে। পুলিশ বাবাকে ধরে নিয়ে গেলে আমার কী গতি হবে এটা ভেবে তোমরা কিছুই বলনি। তরু, মাথা থেকে উদ্ভট চিন্তাভাবনা দূর করো। আচ্ছা, যা দূর করলাম। এখন বলো, তুমি কখনোই আমাদের বাসায় আসো না, এর কারণ কি? নানি যেন আসেন না। মা আসবে কীভাবে? মা তো মারা গেছেন। যখন বেঁচে ছিলেন তখনও তো আসেননি। আমাকে দেখতে ইচ্ছে করলে গাড়ি পাঠাতেন, গাড়ি আমাকে নিয়ে যেত। তরু, কোনো কারণে কি তোমার মন টন খারাপ? আমার কাছে চলে আসো, কয়েকদিন থাকবে। তোমাকে নিয়ে পদ্মার পাড়ে ঘুরবো, পদ্মার চরে ক্যাম্প ফায়ার করব। তোমার মামির সঙ্গে কথা বলবে? মামির সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না মামা। আজে বাজে চিন্তা করবে না, খবরদার। এই পর্যন্ত লেখার পর তরুকে উঠতে হলো, কারণ বাসায় আনিস নামের কে যেন এসেছে। কার্ড পাঠিয়েছে। কার্ডে লেখা আনিসুর রহমান, বিএ অনার্স, শৌখিন অভিনেতা, টিভি, বেতার এবং চলচ্চিত্র। তরু ভেবেই পাচ্ছে না একজন শৌখিন অভিনেতা তার কাছে কি চায়। ভদ্রলোকের বুদ্ধিবৃত্তি নিম্ন পর্যায়ের বলেই মনে হচ্ছে। শৌখিন অভিনেতার ভিজিটিং কার্ড ছাপায় এবং নামের শেষে বিএ অনার্স লিখবে কী জন্যে? বিএ অনার্স কী এমন বিদ্যা যে কার্ডে ছাপিয়ে জাহির করতে হবে? তরুকে দেখে আনিসুর রহমান বিএ অনার্স উঠে দাঁড়ালো। তরু বলল, বাবার কাছে এসেছেন? জি। শুনেছি ওনার শরীর খারাপ, হাসপাতালে ছিলেন, দেখতে এসেছি। তরু বলল, খালি হাতে এসেছেন? হরলিক্সের কৌটা, ডাব, কমলা এসব কিছু আনেননি? আনিস বিস্মিত হয়ে বলল, জি না। তরু বলল, আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম, কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি, তবে খালি হাতে আসা অবশ্যই ঠিক হয়নি। তরু বলল, বাবা ভালো আছেন, কাজকর্ম করে বেড়াচ্ছেন। এখন আপনাকে আমি চিনতে পারছি। বাবা আপনার কাঠের দোকানে অসুস্থ হয়ে পড়েন, আপনি তার যথেষ্ট সেবা যত্ন করেছিলেন। তেমন কিছু কিন্তু করিনি। তরু বলল, বাবা জ্বরের ঘরে ছিলেন তো, আপনার সমস্যাটাই তার কাছে অনেক বড় মনে হয়েছে। বাবা বাসায় ফিরেই আমাকে বলেছেন, তোর জন্য একটা ছেলে দেখে এসেছি। আনিস পুরোপুরি হকচকিয়ে গেল। কি সহজভাবেই মেয়েটা এসব কথা বলছে, কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। তরু বলল, চা খাবেন? আনিস বলল, খেতে পারি। তরু বলল, খেতে পারি বলার অর্থ অনিচ্ছার সঙ্গে খেতে রাজি হচ্ছি। আপনি আগ্রহের সঙ্গে চা খেতে চাইলেই আপনাকে চা দেব। আনিস বলল, আমি আগ্রহের সঙ্গে চা খেতে চাচ্ছি। তরু বলল, আপনি হয়তো ভেবেছেন চা খেতে খেতে কিছুক্ষণ আমার সঙ্গে গল্প করবেন, তা হচ্ছে না। আমি এক্ষুনি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। কাজের মেয়ে আপনাকে চা দেবে, আপনি একা একা চা খাবেন, উঠে চলেও যেতে পারবেন না। নিজেকে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ গাধা। আমি যাচ্ছি, আপনার চা এক্ষুনি চলে আসবে। আনিসকে চা দেওয়া হয়েছে, সে চায়ের কাপে চুমুক দিচ্ছে। সত্যি সত্যি নিজেকে সে পৃথিবীর শ্রেষ্ঠ গাধা ভাবছে। একটাই সান্ত্বনা, মেয়েটা তাকে চমকে দিয়েছে। কিছুক্ষণের জন্য হলেও এরকম একটা মেয়ের সঙ্গে কথা বলার আনন্দ তুচ্ছ করার মতো না। তরু ছাদে এসেছে। ওসমান সাহেব হুইল চেয়ারে ছাদে ঘুরপাক করছেন। তিনি তরুকে দেখেই বললেন, হ্যালো মিস্ট্রি। তরু বলল, হ্যালো। কিছু বলতে এসেছ নাকি এমনি সৌজন্য সাক্ষাৎ? তরু বলল, আমি ডিটেকটিভ উপন্যাস লেখা শুরু করেছি। ভেরি গুড, ধরা হোক তুমি এখন ঔপন্যাসিক হচ্ছ। না না, তেমন কিছু হচ্ছি না, কারণ এটা ধার করা উপন্যাস। ধার করা মানে? আপনার প্লটটা নিয়ে লিখছি। এক ভদ্রলোকের হাতে তার দুই স্ত্রী খুন, তিনি তৃতীয় একজনকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন, তখনই গল্পের শুরু। ইন্টারেস্টিং প্লট। তরু বলল, ইন্টারেস্টিং প্লটে আপনার ভূমিকাটা বুঝতে পারছি না। ওসমান বললেন, আমার ভূমিকা মানে? ডিটেকটিভ উপন্যাসে আপনিও একটা চরিত্র, আপনাকে কিভাবে ফিট করব বুঝতে পারছি না। আমাকে ফিট করার দরকার কি? এত বাড়িঘর থাকতে আপনি আমাদের এখানে থাকতে এলেন কেন?
বাবার সঙ্গে আপনার সম্পর্কটা কি? বাবা অবশ্যই আপনার বন্ধু মানুষ না। বাবাকে কখনোই আপনার সঙ্গে গল্প করতে দেখিনি। দুইজনের যোগাযোগটা কিভাবে হলো? তোমার উপন্যাসে এসব তথ্য দরকার? অবশ্যই দরকার। ওসমান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, খুঁজে বের করো। একজন ডিটেকটিভ এই কাজটাই করেন। তরু বলল, আপনি কি আমার মা বা বড় খালাকে চিনতেন? তোমার মাকে চিনতাম। তরু বলল, আপনি কি আপনার স্ত্রীর টেলিফোন নাম্বার দেবেন? আমি তার সঙ্গে কথা বলবো। কি কথা বলবে? ঠিক আছে, যে কথা বলতে ইচ্ছে করে বলো, টেলিফোন নাম্বার দিচ্ছি। তরু বলল, আপনার অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই, আমি আপনার সামনেই কথা বলবো। কে? আমার নাম তরু। তরুটা কে? ওসমান চাচা আমাদের বাড়ির ছাদে থাকেন। আমার বাবার নাম খালেক। কি চাও তুমি? অনেকদিন আপনি আসেন না, এই জন্য টেলিফোন করেছি। আবির কি ভালো আছে? হ্যাঁ, সে ভালো আছে। রাখি কেমন? এখন একটু ব্যস্ত আছি, বাসায় গেস্ট। ওসমান বললেন, ডিটেকটিভ কর্মকাণ্ডে কিছু পেয়েছো? কোনো ক্লু? তরু বলল, পেয়েছি। কি পেয়েছো? একজন ডিটেকটিভ কারোর সঙ্গে ক্লু শেয়ার করে না। ওসমান বললেন, শায়লা মেয়েটা তোমাদের বাড়ি থেকে স্থায়ী হয়ে গেছে? তরু বলল, সেরকমই মনে হচ্ছে। খালেক রাতে খেতে এসে বললেন, আনিস এসেছিল? তরু বলল, হ্যাঁ। ছেলে কেমন? ভালো। খালেক বললেন, এরকম একটা ছেলের সন্ধানেই আমি আছি। গুড পারসন, ভেরি গুড পারসন। আমি খোঁজ লাগিয়েছি। কি খোঁজ? 24 ঘন্টা আমার স্পাই তার পিছে ঘুরবে। কোথায় যায়, কি করে, কাদের সঙ্গে মেশে, সব খোঁজ খবর আনবে। যদি দেখি সব ঠিকঠাক, তাহলে বিসমিল্লাহ, শুভ বিবাহ। তোর আপত্তি আছে? না। তোর নিজের পছন্দের কেউ থাকলেও হিসাবে ধরব। আছে কেউ? আছে। খালেক ভুরু কুচকে বললেন, কে সে? কি করে? টিচার। তোদের পড়ায়? হ্যাঁ, চর্যা স্যার। আমাদের চর্যাপদ পড়ায়। বিবাহিত, 4 ছেলে মেয়ে। বড় মেয়েটার বিয়ে হয়েছে। খালেক মেয়ের দিকে বেশ কিছু সময় ধরে তাকিয়ে থাকলেন। মেয়ের ঠাট্টা তামাশা করার বাজে স্বভাব হয়েছে, বাবার সঙ্গেও ঠাট্টা তামাশা। তিনি খাবারে মন দিলেন। তরু, কোফতা কে রেঁধেছে? শায়লা ভাবি। আমিও তাই ভেবেছিলাম। কাজের মেয়ের রান্না আর ঘরের মহিলার রান্না ডিফারেন্স আছে, গ্রেট ডিফারেন্স, মুখে দিলেই বোঝা যায়। তরু ওসমান সাহেবের সঙ্গে ছাদে গল্প করছেন। এমন সময় সঞ্জু সেখানে গিয়ে দাঁড়ালো। সঞ্জু ভাবছে সে যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে তরু বা ওসমান সাহেব তাকে দেখবে না, অথচ দরজার ফাঁক দিয়ে ঠিকই দেখা যাচ্ছে। ওসমান বললেন, আজ তোমাকে অন্যদিনের চেয়ে বেশি আনন্দিত মনে হচ্ছে, কারণ কি? তরু বলল, কারণ আজ আমাকে দেখতে আসবে। দেখতে আসবে মানে কি, বিয়ের করে দেখা? ছেলে কি করে? কাঠুরিয়া, কাঠ কাটে। ওসমান বললেন, টিম্বার মার্চেন্ট? তরু বলল, ভদ্র ভাষায় তাই। বাবার ওনাকে খুবই পছন্দ। ছেলের নাম আনিস। আনিস? তরু বলল, হ্যাঁ আনিস, আমার খুবই অপছন্দের নাম। আমাদের ক্যান্টিন বয় নাম আনিস। তার প্রধান চেষ্টা কোনো এক আপার গায়ের সঙ্গে হাত লাগিয়ে দেখা যায় কিনা। ভাবটা এরকম যেন ভুলে লেগে গেছে। ওসমান বললেন, বয়কে দোষ দিয়ে লাভ নেই, সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির এই স্বভাব আছে। তরু হঠাৎ প্রসঙ্গ পাল্টে নিচু গলায় বলল, আনিস সাহেব বিকালে চা কোথায় খাবে জানেন? আপনার এখানে। আপনার মতামত বাবার কাছে খুব গুরুত্বপূর্ণ, কাজেই আপনি আনিস সাহেবকে ভালোমতো লক্ষ্য করবেন, তার আইকিউ এর অবস্থা বুঝবেন। তুমি বিয়ে করতে চাচ্ছ? চাচ্ছি। ভালো ঔপন্যাসিকের বিয়ের অভিজ্ঞতা দরকার। সত্যি সত্যি ঔপন্যাসিক হবার জন্য বিয়ের অভিজ্ঞতা চাচ্ছ? আমি কিছুদিন জেলেও থাকতে চাই। জেলের অভিজ্ঞতা লিখতেও এটা সাহায্য করবে। কে বলেছে? স্যার বলেছেন। যে স্যার চর্যাপদ পড়ান, ডক্টর আখলাক। তার নিকনেম হলো ছোকছোক স্যার। তিনি মেয়ে দেখলেই ছোকছোক করেন। টিউটোরিয়াল মেয়েরা সবসময় তার কাছে বেশি নম্বর পায়। মেয়েদের জন্যই তো ভালোই। হ্যাঁ ভালো। আপনাকে একটা মজার কথা বলবো? বলো। সুতাকৃমি অর্থাৎ সঞ্জু অনেকক্ষণ থেকে দরজার ফাঁকা দিয়ে আমাদেরকে দেখছে। কতক্ষণ? বেশ অনেকক্ষণ। আমি এখন কি করব জানেন? ওর দিকে তাকিয়ে একটা ভেংচি কাটবো। ভেংচি কাটবে কেন?
ওর মধ্যে টেনশন তৈরি করার জন্য। ভেঙচি খেয়ে সে সিঁড়ি দিয়ে নেমে যাবে এবং সারাক্ষণ চিন্তা করবে ঘটনাটা কি। সাহস করে আমাকে জিজ্ঞেসও করতে পারবে না। সঞ্জু প্রতিদিন 4-5 বার করে মারা যায়। ওসমান বললেন, তোমার কথার অর্থ ধরতে পারলাম না। প্রতিদিন 4-5 বার করে মারা যায় মানে? তরু বলল, আপনার কাছ থেকে শুনেছি। শেক্সপিয়ার সাহেব বলেন, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। সে অর্থেই সঞ্জু 3-4 বার মারা যায়। তরু সিঁড়িঘরের দিকে মুখ ফিরিয়ে বিকট ভেঙচি কাটল। ওসমান বললেন, তুমি বেশ ইন্টারেস্টিং মেয়ে। যে তোমাকে বিয়ে করবে সে কখনোই বোর হবে না, তবে তুমি যাকে বিয়ে করবে তাকে নিয়ে বোর হবে। তরু হাতের কাপ নামিয়ে বলল, যাই। তরু নামতেই যাচ্ছিল, সঞ্জু বলল, আপনাকে একটা খবর দেবার জন্য দাঁড়িয়ে আছি। আজ দুলাভাইকে শিক্ষা দেওয়া হবে। তুমি শিক্ষা দেবে? আমার বন্ধুরা দেবে। মেরে তক্তা বানাবে, পেটে একটা ছুরিও ঢোকাবে। এমনভাবে ঢোকাবে যেন কোনো ক্ষতি না হয়, মারা যাবে না। ঘটনা ঘটবে কখন? আজ রাতে। তরু বলল, ঘটনা যে ঘটবে সে অ্যানাটমি জানে তো? বেকায়দায় ছুরি ঠুকিয়ে মেরে ফেলবে না তো আবার? সঞ্জু বলল, সে এক্সপার্ট। নাম কি? হারুন। সবাই বলে খুর হারুন। তরু বলল, খুরের কাজ ভালো জানে এই জন্য খুর হারুন? খুর হারুন ভাই ভালো গানও জানেন। তাই নাকি? সঞ্জু আগ্রহ নিয়ে বলল, তার আরেক নাম মুন্সীগঞ্জের হেমন্ত। মুন্সীগঞ্জে বাড়ি তো তাই। ভেরি গুড। গায়কের হাতে মৃত্যু। মারা যাবেন না। হারুন ভাইয়ের হাতের কাজ খুবই সাবধান। ঘটনা ঘটা মাত্র আপনাকে খবর দেব। রাত 9টা। তরু বারান্দায় মোড়া পেতে বসে আছে। এখান থেকে বাড়ির গেট দেখা যায়। কে আসছে কে যাচ্ছে সে খবরদারিও করা যায়। তরুর মেজাজ সামান্য খারাপ। সন্ধ্যাবেলা আনিস এসেছিল, একা না, তার চাচাকে সঙ্গে নিয়ে এসেছে। তরুকে তাদের এতই পছন্দ হয়েছে যে চাচা মিয়া পাঞ্জাবির পকেট থেকে আংটি বের করে নিমিষেই তরুর হাতে পরিয়ে দিয়েছেন। সবাই হাত তোলেন, দোয়া হবে। নাটকীয় দোয়া। দোয়ার মধ্যে গলা কাঁপানো বক্তৃতা আছে, অশ্রুজল আছে। দোয়া শেষ হবার পর ওসমান বললেন, মেয়ে দেখা অনুষ্ঠানে আমরা সবসময় কিছু ভুল করি। আনিসের চাচা, তার নাম কবিরুল ইসলাম, চোখ সরু করে বললেন, কি ভুল করি? ওসমান বললেন, পকেটে করে একটা আংটি নিয়ে যাই। মেয়ে পছন্দ হলে সঙ্গে সঙ্গে আংটি পরিয়ে দেওয়া হয়, পছন্দ না হলে গোপনে আংটি ফিরিয়ে নেওয়া হয়। কবিরুল ইসলাম বললেন, তাতে সমস্যা কি? ওসমান বললেন, যে মেয়েটির বিয়ে হতে যাচ্ছে তার কিছুই বলার থাকে না, মেয়েটিরও তো পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে। কবিরুল ইসলাম তখন তরুর দিকে তাকিয়ে থিয়েটারে পাট গাইছেন ভঙ্গিতে বললেন, মা তরু, মা তুমি বলো, তোমার কি ছেলে পছন্দ হয়েছে? আলাপ খোলাখুলি হওয়া ভালো। আমি প্যাঁচের আলাপ পছন্দ করি না মা। তরু সবাইকে চমকি দিয়ে স্পষ্ট গলায় বলল, বাবা যাকে পছন্দ করেছেন আমি তাকে কখনো অপছন্দ করব না। কবিরুল ইসলাম বললেন, মাশাআল্লাহ। মাগো, তোমরা দুজন যদি প্রাইভেট কোনো কথা বলতে চাও ছাদে হাঁটতে হাঁটতে কথা বলো, আমরা কাবিন নিয়ে প্রিলিমিনারি আলোচনা করি। তারা দুজন ছাদে চলে এলো। আনিস সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেট ধরাতে ধরাতে বলল, বাঁচলাম। তরু বলল, আপনি কি গরম এক কাপ চা খেতে চান? না থ্যাংক ইউ। তরু বলল, প্রাইভেট কোনো কথা থাকলে বলে ফেলুন। আনিস বলল, হুইল চেয়ারে বসা ভদ্রলোক তোমার কে হন? বাবার বন্ধু হন। আনিস বলল, ভদ্রলোক সারাক্ষণ তোমার দিকে তাকিয়েছিলেন, এর কারণটা কি? তরু বলল, আপনি সারাক্ষণ ওই ভদ্রলোকের দিকে তাকিয়েছিলেন, এর কারণটা আগে বলুন। আমি সারাক্ষণ তাকিয়েছিলাম, তোমাকে কি বলল? আপনি সারাক্ষণ তাকিয়ে না থাকলে কি করে বুঝলেন উনি সারাক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন? আনিস বলল, তুমি মনে হচ্ছে কথার খেলা পছন্দ করো। তরু বলল, হ্যাঁ করি। আনিস বলল, আমি যে সিগারেট খাচ্ছি সব ধোয়া যাচ্ছে তোমার দিকে, সমস্যা হচ্ছে না তো? তরু সহজ গলায় বলল, আমি নন স্মোকার হলে সমস্যা হতো, আমিও সিগারেট খাই। বলো কি? এমন চমকে উঠলেন কেন? যে জিনিস ছেলেরা খেতে পারে তা মেয়েরাও খেতে পারে। আমাকে একটা সিগারেট দিন। আনিস বিস্মিত গলায় বলল, সত্যি সিগারেট খাবে? হ্যাঁ খাবো। হঠাৎ ছাদে যদি কেউ আসে, এলে দেখবে আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে সিগারেট ফুঁকছি।
আনিস সিগারেটের প্যাকেট বের করলো। তরু সহজ ভঙ্গিতে সিগারেট নিয়ে ধরালো, লম্বা টান দিয়ে বলল, বাবার বন্ধু ওই পঙ্গু মানুষটার নাম ওসমান। তিনি একা থাকেন। কালে ভাদ্রে তার স্ত্রী তাকে দেখতে আসেন। আর্ট কলেজের এক তরুণী তাকে ছবি শেখাতো, তার বিয়ে হয়ে গেছে, সেও আসে না। জৈবিক কারণেই এখন এই বৃদ্ধ যে কোনো তরুণীর দিকে মুগ্ধ চোখে তাকাবে, তাই না? আনিস বলল, তুমি এসব কী বলছো? তরু বলল, উনি কেন অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন সেটা ব্যাখ্যা করলাম। আমাকে আংটি পরিয়ে দেবার ব্যাপারটা উনি একেবারেই পছন্দ করেননি। এখন বুঝতে পারছেন কেন করেননি? আনিস বলল, বুঝতে পারছি। তুমি অদ্ভুত মেয়ে। আমি একজন ঔপন্যাসিক। ঔপন্যাসিকরা কিছুটা অন্যরকম হন, এটাই স্বাভাবিক। ঔপন্যাসিক মানে? তুমি উপন্যাস লিখছো নাকি? একটা ডিটেকটিভ উপন্যাস লিখছি। ছাপা হয়েছে? না, বিয়ের পর স্বামীর পয়সায় ছাপব। প্রকাশকরা নতুন লেখকের লেখা ছাপে না। আনিস ইতস্তত করে বলল, কিছু মনে করো না। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? তরু বলল, না। না কেন? আপনার সঙ্গে বিয়ে হলে আপনি আমাকে সিগারেট খেতে দেবেন না। কেউ আমার দিকে তাকালে ঈর্ষায় চলে যাবেন। আপনার সঙ্গে জীবনযাপন হবে যন্ত্রণার। আমাকে আরেকটা সিগারেট দিন। ভ্যাবলার মতো তাকিয়ে থাকবেন না। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো চেইন স্মোকার। সুনীল গঙ্গোপাধ্যায়কে চেনেন তো? কবি এবং ঔপন্যাসিক। আনিস বলল, এখন সিগারেট খাওয়া ঠিক হবে না। যে কোনো মুহূর্তে চাচা বের হয়ে আসবেন। সিগারেট হাতে তোমাকে দেখলে ধাক্কার মতো খাবেন। আপনি ধাক্কা খাচ্ছেন না? কিছুটা তো খাচ্ছি। তরু হাসি হাসি মুখে বলল, আংটিটা খুলে দেব? আংটি খুলে দিই। গোপনে পকেটে করে নিয়ে চলে যান। আনিস কিছু বলার আগেই তার চাচা বের হয়ে এলেন। আনন্দিত গলায় বললেন, মাগো, যাই। মোটামুটি সব ফাইনাল করে গেলাম, বাকি আল্লাহর ইচ্ছা। তরু ঘড়ি দেখল। তার হাতে ঘড়ি নেই, মোবাইল ফোন। মোবাইল ফোন টিপে ঘড়ি দেখা। এখন বাজছে 11:20। সঞ্জুর দুলাভাইকে গেট খুলে বাসায় ফিরতে দেখা যাচ্ছে। তার এক হাতে দড়িতে বাঁধা কিছু সাগর কলা, অন্য হাতে ব্রাউন পেপারের ব্যাগ। তার পেটে কেউ ছুরি বসায়নি। কিছুক্ষণের মধ্যেই সঞ্জু উপস্থিত হলো। তরু বলল, ঘটনা তো ঘটেনি। সঞ্জু বলল, আগামী বুধবার ঘটবে। আজ হারুন ভাইয়ের একটা জরুরি কাজ পড়ে গেছে। তরু বলল, বুধবারে ঘটনা ঘটবে তো? অবশ্যই। ওনাকে কিছু খরচ দিয়েছি, 1000 টাকা দিয়েছি। বিয়ে ঠিক হয়ে যাবার পর খালেক মেয়েকে তরু ডাকছেন না, ভালো নামে মিষ্টি করে ডাকছেন মা শামসুন্নাহার। মেয়ের সঙ্গে তিনি আগের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছেন। বাইরে গেলে টেলিফোন করছেন। ঘুমোতে যাবার আগে মেয়ের ঘরে বসে পান খাচ্ছেন। তরু নিজেও বাবার সঙ্গে পান খাচ্ছেন। তরু রাতে পান খাওয়ার একটা নিয়ম দিয়েছেন, নৈশকালীন পান উৎসব। পান উৎসবের কথাবার্তা যা হয় সবই বিয়ের নিয়ে। খালেকের মাথায় মেয়ের বিয়ের নানান পরিকল্পনা নিয়ে মেয়ের সঙ্গে কথা বলতে তার ভালো লাগে। তখন তাকে যথেষ্ট উত্তেজিত মনে হয়, যদিও তরু বেশিরভাগ পরিকল্পনাই বাতিল করে দেয়। শামসুন্নাহার, মা চলো বাপ বেটি মিলে কলকাতা যাই। তরু বলল, এই গরমে কলকাতা যাব কেন? বিয়ের বাজার করব। তোর শাড়ি, জামাইয়ের জন্য পাঞ্জাবি, স্যুটের কাপড়। শাড়ি, পাঞ্জাবি, স্যুটের কাপড় সব তো দেশেই পাওয়া যায়। খামাখা কলকাতা যাবার দরকার কি? সবাই তো যায়, আমি এর মধ্যে নেই। না গেলে দেশে কেনাকাটা শুরু করে দে। সময় তো বেশি নাই, কাল থেকে শুরু কর। কাল দিন ভালো, বৃহস্পতিবার। তরু বলল, আচ্ছা শুরু করব। বিয়ের জন্যে সিদ্দিক বাবুর্চিকে খবর দিয়েছি। তার মতো ভালো কাচ্চি পাক ভারত মহাদেশে কেউ রাখতে পারে না। কাচ্চি বিরিয়ানি খাবো না বাবা। কী খেতে চাস? খাসির রেজালা, মুরগির রোস্ট, গরুর ঝাল মাংস থাকবে? থাকুক। কিছু বুড়ো আছে বিয়েবাড়ির রেজালা পোলাও খেতে চায় না, তাদের জন্য সাদা ভাত, সবজি, ডাল, মুরগির ঝোল। ঠিক আছে না? ঠিক আছে। বাচ্চাদের জন্য চাইনিজ আইটেম কী রাখবে? বাচ্চারা চাইনিজ আইটেম পছন্দ করে। ফ্রাইড রাইস, চাইনিজ আর স্প্রিং ফ্রাইড দেবেন। আইসক্রিম থাকবে না? সবার জন্য থাকবে না, শুধু বাচ্চাদের জন্য। সবাইকে আইসক্রিম খাওয়ানো পুষবে না। খালেক নিজেই
10-12টা দাওয়াতের কার্ড দেখে একটা ছাপিয়ে নিচ্ছে। কার্ডের ছবি একটা ঘড়ি পরা ছেলের হাত সোনার চুড়ি পরা একটা মেয়ের হাত ধরে আছে। দুজনের হাত থেকে ফুলের একটা মালা ঝুলছে। এখানেই শেষ না, 2 হাতের উপর রঙিন প্রজাপতি উড়ছে। প্রজাপতির ডানায় লেখা শুভ বিবাহ।